প্রকৃত অর্থেই একজন মুক্ত চিন্তক বলা যেতে পারে। সেখানে কিন্তু সরাসরি তিনি তারুণ্যের পক্ষ নিচ্ছেন এবং সরাসরি কামাল আতাতুর্কের বিপ্লবকে তিনি সমর্থন করছেন। এটা জামাতে ইসলামের এক নেতা দখল করে সেখানে একটা ইসলামিক কমপ্লেক্স স্থাপন করেছিল। তুরস্কের মানুষ এখনো তাকে, কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা করে স্মরণ করে। যারা রামনাথ বিশ্বাসের বাড়িটি বা তার পিঠে জন্মস্থান যে জায়গাটি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন, এই বিষয়টা মফিদুল ভাই বলেছেন অনেকদিন ধরে আমাদের দেশে চলছে। বিশেষ করে বাংলাদেশ হওয়ার পর থেকে যেটা আমরা লক্ষ্য করছি যে দ্রুত এই দখল করার যে ব্যাপারগুলো। বাংলাদেশে তো প্রচুর মহাপুরুষের জন্ম হয়েছে দীর্ঘকাল ধরে, সে অতীশ দীপঙ্কর থেকে শুরু করে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা শতাধিক এই ধরনের মহাপুরুষের, মনীষীর, লেখক আছেন, শিল্পী আছেন, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী এবং অন্যান্য ক্ষেত্রে যারা সফল হয়েছেন, তাদের জন্মভূমি, জন্মভিটা আমাদের বাংলাদেশে। দেশভাগের কারণে, বেশিরভাগ ক্ষেত্রে দেশভাগের কারণে তারা বাধ্য হয়েছেন ভারতে চলে যেতে। এই বাড়িগুলোর মধ্যে, তাদের পরিত্যক্ত বাড়িগুলোর মধ্যে বিখ্যাত কয়েকটি মাত্র সরকার পুনরুদ্ধার করেছে। যেমন জ্যোতি বসু, কমিউনিস্ট নেতা, তিনি নিজেই তার বাড়িটি বাংলাদেশ সরকারকে দান করেছেন। আমাদের সরকার রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দক্ষিণ দিঘিতে তার শ্বশুরবাড়িটি উদ্ধার করেছেন। আজকে এখানে বলা হলো, আমি জানতাম না যে রামনাথ বিশ্বাসের বাড়ি যে বেদখল করেছে সেই লোকটি, তারা আলবদর ছিল, রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত ছিল। এটাও একটা অত্যন্ত ক্ষোভের বিষয়। আমরা পাবনাতে এটা নিয়ে একটা আন্দোলনের সঙ্গে সহযোগিতা করেছি যে কিংবদন্তি চলচ্চিত্র নায়িকা সুচিত্রা সেনের বাড়ি, সেটা জামাতে ইসলামের এক নেতা দখল করে সেখানে একটা ইসলামিক কমপ্লেক্স স্থাপন করেছিল। সেটা আন্দোলন করে পুরোটা না হলেও অনেকখানি তাদের দখলমুক্ত করা হয়েছে এবং আমি বিশ্বাস করি এই পুরোটাই করা যাবে। একই কথা প্রযোজ্য রামনাথ বিশ্বাসের ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে। আমরা মনে করি যে 1 একর আছে এবং বাকিটা 4 একর সেই আলবদরের দখলে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। 5 একর জমির উপর মফিদুল ভাই যে সাজেশনগুলো দিলেন, অনেক কিছু এখানে হতে পারে। একটা তো জাদুঘর তো বটেই, সেখানে লাইব্রেরি যেটা হচ্ছে এরকম বিশেষ ধরনের গ্রন্থের, যে ভ্রমণ বিষয়ক গ্রন্থের লাইব্রেরি, বাংলাদেশে এটা নেই, পাশে ভারতেও আছে কিনা সন্দেহ। যে তরুণ তুর্কি বইটা, এবং এই বইটা পড়তে গিয়ে আমার কাছে অসাধারণ একটা মানুষকে আমরা খুঁজে পাচ্ছি। যে আপনারা শুনেছেন প্রাতিষ্ঠানিক লেখাপড়া মাত্র ক্লাস 8 পর্যন্ত, কিন্তু তার যে দর্শন তার রচনার ভেতর প্রতিফলিত হয়েছে, তার বিশ্বাস, তার দায়বদ্ধতা, সেটা আমাদেরকে চমৎকৃত করেছে। তুরস্কে তিনি যখন যান, তার দ্বিতীয় দফা যখন ভ্রমণ শুরু করলেন, সেটা তুরস্ক থেকেই শুরু হয়েছিল, পুরো বুলগেরিয়া হয়ে পুরো ইউরোপ তিনি সফর করেছেন 1934 সালে যখন গেলেন। তো সেখানে তুরস্কের অবস্থা তখন ভাবুন, সদ্য বিপ্লব ঘটে গেছে কামাল আতাতুর্কের নেতৃত্বে, কিন্তু তারপরও সেখানে অটোমান সাম্রাজ্যের একটা বিরাট, যে এত 600 বছর ধরে তারা শাসন করেছে, একটা প্রভাব তো থাকবেই। গ্রামে এবং ছোট শহরগুলোতেও এই দ্বন্দ্বটা এত চমৎকারভাবে তুলেছেন, আমার মনে হলো যে এই বইটা আমার আরও পড়া, আমার লেখার আগে এটা পড়া উচিত ছিল। সেখানে ওসমানিয়া সাম্রাজ্য যেটাকে ইসলামের কেন্দ্র মনে করা হতো, সেইখানে তার সঙ্গে বন্ধুদের আলোচনা হচ্ছে বিভিন্ন ধরনের। গ্রামে যখন ঘুরছেন, একদিকে যে তরুণদের সঙ্গে আলোচনা হচ্ছে, যাদের বইয়ের নামকরণ করেছেন তরুণ তুর্কি, সেই তরুণদের সঙ্গে আলোচনা হচ্ছে যারা বিপ্লবের পক্ষে, আর যারা পশ্চাদপদ, যেটা অটোমানকে ফিরিয়ে আনতে চায়, ওসমানিয়া সাম্রাজ্যকে, সে বয়স্করা। আমাদের দেশেও তো এটা হয়েছিল, ভারতবর্ষে আপনারা জানেন খিলাফত আন্দোলন হয়েছিল, এবং যখন খিলাফত আন্দোলন শুরু করলেন মুসলিম লীগের নেতারা, একই সময় কাজী নজরুল ইসলাম কামাল পাশাকে প্রশস্তি গিয়ে বিশাল কবিতা লিখেছেন কামাল পাশা, সেটা 1921 সালে। এবং তুরস্কের মানুষ এখনও তাকে, কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা করে স্মরণ করে যে পৃথিবীর অন্য কোনো দেশ অভিনন্দন জানাবার আগে এই ভারতবর্ষের একজন বাঙালি কবি কাজী নজরুল ইসলাম তুরস্কের বিপ্লবের সম্ভাব্য বিপ্লবকে অভিনন্দন জানিয়ে অসাধারণ কবিতা লিখেছিলেন। ধর্ম নিয়ে তিনি মাতামাতি একেবারে পছন্দ করতেন না, উদারমনা ছিলেন। কিন্তু এখানে শুধু উদারমনা না, তাকে প্রকৃত অর্থে একজন মুক্ত চিন্তক বলা যেতে পারে। ফ্রি থিঙ্কারের যে কনসেপ্টটা, তখন তো এটা এমন কোনো জোরালো বিষয় ছিল না, কিন্তু তার যে বক্তব্যগুলো ধর্ম সম্পর্কে,
সমাজ সম্পর্কে, সেখানে মুক্ত চিন্তার যে প্রকাশ আমরা দেখছি, মনে রাখতে হবে তার ওই ধরনের পড়াশোনা করার বা এনলাইটমেন্টের সুযোগ তার জীবনে ছিল না। এনলাইটমেন্ট যতটা তিনি আলোকিত হয়েছেন এই ভ্রমণগুলোর ভেতর দিয়ে, মানুষ চিনেছেন, সমাজ চিনেছেন, সেখানে মানুষের সমাজে দেখতে গিয়ে সেখানকার রাজনীতি, অর্থনীতি এবং অন্য সমস্ত বিষয় নিয়ে তার যে আলোচনাগুলো, এমনকি তার কৌতুক প্রবণতাও, যে এটা একটা প্রচণ্ড রসিক মানুষ ছিলেন তিনি, তার লেখার মধ্যে গদ্যের মধ্যে সেই বিষয়গুলো, রসিকতাগুলো প্রচ্ছন্নভাবে আছে। আজকে তুরস্কে এই বিষয়ে কথা বলতে কেউ সাহস পায় না, বলে না, যেহেতু তুরস্কের প্রশাসন, সরকার আর্মেনিয়া গণহত্যার সঙ্গে তুরস্কের যে সম্পৃক্ততা, এটা নিয়ে তারা কথা বলেন না, কেউ কথা বলে না, এবং বললে সেটা তারা উল্টোটা বলবে, না এগুলো সব বানোয়াট। কিন্তু সেই সময় আমি বলছি, তিনি তুরস্কে গেছেন 1934 সালে, সেই সময় তিনি আর্মেনীয়দের সঙ্গে কথা বলছেন এবং আর্মেনীয়রা তাদের গণহত্যার বিষয়টা তার সঙ্গে তুলে ধরছেন এবং তিনি তাদের সঙ্গে সহমত প্রকাশ করছেন, যা তুর্কিরা যেটা করেছে অটোমানদের সময়, এটা মোটেই ঠিক কাজ করেনি, এত বড় একটা গণহত্যা ছিল। এই ঘটনাগুলো এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে তো তিনি বহু জায়গাতে তিনি যেটা বলেছেন, এবং এক জায়গায় বলেছেন তিনি বীতশ্রদ্ধ হয়ে, তার কাছে একটা ধর্মগ্রন্থ ছিল বলে আমি ওটা ছুঁড়ে নর্দমায় ফেলে দিয়েছিলাম। তো তার ধর্মবিশ্বাস, তার সমাজ চেতনা, তার সংস্কৃতিবোধ এবং সবার উপরে বলছেন যে তার কৌতুক প্রবণতা, এটা কিন্তু সর্বত্র তার লেখাগুলোর মধ্যে, তার ভ্রমণ কাহিনীগুলোর মধ্যে রয়েছে। এবং মফিদুল ভাই যেটা বললেন বিশেষভাবে, যে বিপ্লবের প্রতি তার দায়বদ্ধতা, যেসব দেশে বিপ্লব হতে পারে এবং যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করছে, সেই সব নির্যাতিত, নিপীড়িত মানুষের সঙ্গে তার যে সংযোগ এবং তাদের সঙ্গে কথা বলতে তার আগ্রহ এবং তাদের প্রতি, তাদের আন্দোলনের প্রতি তার সমর্থন, এটা কিন্তু কখনো তিনি গোপন করেননি। এবং তুরস্কে গিয়েও যে তখনও যে দ্বন্দ্ব চলছিল, অটোমানদের পুরনো জেনারেশন যারা, তাদের সঙ্গে নতুন যারা তরুণরা, সেখানে কিন্তু সরাসরি তিনি তারুণ্যের পক্ষ নিচ্ছেন এবং সরাসরি কামাল আতাতুর্কের বিপ্লবকে তিনি সমর্থন করছেন। বলছে যে তুরস্ক বাঁচবে না যদি না তারা রাশিয়ার মতো একটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারে। রুশ বিপ্লবের প্রতি তার আনুগত্য যেটা হয়েছে, সেই যে প্রথম জীবনে অনুশীলন দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তো এই যে বিপ্লবীদের প্রতি তার যে সহমর্মিতা, এবং তার একই সঙ্গে যেটা আমরা মনে করতে পারি, সমসাময়িক অন্যান্য যারা গেছেন, যে ভ্রমণ কাহিনীগুলো ইব্রাহিম খাঁ থেকে শুরু করে আরো যে কয়েকটা ভ্রমণ কাহিনী আছে তুরস্ক নিয়ে, এই বিষয়টা নিয়ে কিন্তু কারো কোনো কিছু, তারা খাওয়া দাওয়া যেগুলো সাধারণ বলা হয়, নাচ গান, এগুলো এই একটি বই পড়লেই আপনি তার জ্ঞানের পরিমাপও করতে পারবেন যে কত বিষয় নিয়ে তিনি চিন্তা করছেন। এবং তাকে যখন জেরাগুলো, বিশেষ করে এই জেরা যখন হচ্ছে, এগুলো নাটকীয়তা, মানে চরম নাটকীয়তা। আমি হিন্দু বলতে কিন্তু তিনি হিন্দু ধর্মের কথা বলেননি, এখানেও তিনি সে ব্যাখ্যাটা করেছেন যে হিন্দুস্তানের নাগরিকদেরকে তারা হিন্দু বলে, সেটা সনাতন ধর্মাবলম্বী বলে নয়। এবং তিনি বলেছেন, আমি হিন্দুস্তান থেকে এসেছি, ভারতবর্ষ থেকে এসেছি, আমি হিন্দু। নাগরিকত্বের পরিচয় তিনি হিন্দুর কথা বলেছেন, এবারে হিন্দুত্বের কোনো লেশমাত্র তার মধ্যে ছিল না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।